কোথায় গিয়েছিলে? কাজে। না, আড্ডা দিতে। মানে? মানে বুঝো না নাকি বুঝো না বুঝে ভান করো? আমাকে সন্দেহ করছো? কেন করব না? কাজের নাম করে ঘন্টার পর ঘন্টা একটা আইতিমখানে আড্ডা মারো, ওই রাস্তার ছেলেটার সাথে চলাফেরা করো। কিসের এত মাখামাখি তোমার? একটা গুন্ডার সাথে কেন এত গুনগুনা নেই? বলো, ও তোমার কে? ও আমার কে? জনি আমার কে জানতে চেও না? এখন বলতে পারবো না, সময় আসুক সব জানাবো। প্লিজ আমাকে সন্দেহ করো না। বস, জনিকে হাতে পেয়ে আপনি অধমকে ভুলে গেছেন বস। ও যদি আপনার সাথে বিট্রে না করে তাহলে আমার নামে আপনি ছাগল পুষবেন। ইন্সপেক্টর ইমরান জনসভার হত্যাকাণ্ড নিয়ে যেভাবে তৎপর হয়ে পড়েছে, তাতে না কেঁচো খুঁড়তে সাপ বেরিয়ে আসে। প্রবলেম প্রবলেম। জনি থাকতে আপনি বসে বসে চিন্তা করছেন বস। ওকে ডেকে ইন্সপেক্টরকে খুন করতে বলুন। ও যদি রাজি না হয় তাহলে তার ঔষধ আমার জানা আছে বস। বস জানি। Yes, Mr. Johnny. Problem. Heavy problem. ইন্সপেক্টর ইমরানকে এই মুহূর্তে পৃথিবী থেকে সরাতে না পারলে তুমি, আমরা সবাই প্রবলেমে পড়ব। না লিডার, কোন আইনের লোকের উপর আমি হাত তুলতে পারবো না। বাহ বাহ জনি, বাহ! নীতি, আদর্শ আর বিবেক তোমার টনটনে হয়েছে দেখছি, কিন্তু কাজটা তোমাকেই করতে হবে। কারণ না জনি, না, প্রবলেম আছে। তুমি কাজ শেষ করে না আসা পর্যন্ত বাসন্তী আমার মেহমান থাকবে। যাও, সময় কাটা করো না, যাও। কে ওখানে? জনি। জনি তুমি? আমি এসেছিলাম আপনার স্বামীকে খুন করতে। কেন? ওই শয়তানরা বাসন্তীকে বন্দী করেছে, বিনিময়ে দাবি করেছে ইন্সপেক্টর ইমরানের মৃত্যু। কিন্তু আজকের এই জীবনের জন্য আমি যার কাছে ঋণী, সেই ম্যাডামের বুক খালি করে আমি আমার ভালোবাসা ফিরে পাবো। জনি তুমি ভেতরে এসো। এ তো আমার ছোটবেলার ছবি। আপনি কোথায় পেলেন? পেয়েছি, কারণ পাশের এই মেয়েটি যে আমি। আপা, আপারে, আপারে, আমার আপা, তোমাকে আমি কোথায় না খুঁজেছি। এতদিন কোথায় ছিলে আপা? জানি, সব জানি। এতিমখানায় তোর ছবি দেখে, কেয়ারটেকার চাচার কাছে তোর ছোটবেলার গল্প শুনে আমি সেদিনই তোকে চিনেছিলাম, কিন্তু পরিচয় দিতে পারিনি। মানুষের ভাগ্য মানুষকে কোথায় টেনে নিয়ে যায় তা কেবল খোদাই জানেন। আমাকে মাফ করো সোহানা, আমি ভীষণ ভুল করেছিলাম, মারাত্মক ভুল।
সরি, এই মুহূর্তে আমাদের প্রথম কাজ বাসন্তীকে উদ্ধার করা। চলো মাই অনলি শালা। ইয়েস দুলাভাই, চলুন। জনি যদি একবার খবর পায় তোর কলিজা ছিঁড়ে ফেলবে। নাসিরা কাউকে ভয় করে না, সে তার সিদ্ধান্তে হিমালয়ের মতো অটল, কেউ তাকে টলাতে পারে না। জনি বাসন্তী, কিন্তু তার মূল্য দিতে শিখি। আমি এখন কি জবাব দেবো বসের কাছে? জবাব দেবো। জানিস বাসন্তী, ছোটবেলায় আমার হারিয়ে যাওয়া সেই বোনটিকে আমি খুঁজে পেয়েছি। সত্যি? কই? এই তো। আরে আপা, আপনি আয়, আমার বুকে আয়। বাবা, সব কোলাকুলি তোমরাই সেরে নিচ্ছ? আমি যে এত কষ্ট করে ওকে ছাড়িয়ে আনলাম, তার বুঝি কোনো মূল্য নেই? হ্যালো, ইন্সপেক্টর ইমরান বলছি। স্যার, আমি ওসি ইকরামুল্লাহ বলছি। থানায় রেখে স্যার একটা টাইম বম ফিট করা হয়েছে, আপনি শীঘ্র চলে আসুন স্যার। ঠিক আছে ঠিক আছে, আমি এক্ষুনি আসছি। থ্যাংক ইউ স্যার। সোহান, আমি জরুরি কাজে থানায় যাচ্ছি। এই যে শালা বাবু, তোমরা খেয়ে নিও, ওকে? ঠিক আছে। যাও, তোমরা দুজন ফ্রেশ হয়ে নাও।
ওকে, চলো। হ্যালো, হ্যালো, আমার চোখের সামনে আমার একমাত্র ভাই মৃত্যুর কোণে ঢলে পড়েছে। আমি অসহায়ের মতো চেয়ে চেয়ে দেখেছি, কিছুই করতে পারিনি। আমি কিছুই করতে পারিনি, আমি কিছুই করতে পারিনি। মহামান্য আদালত, বড়ই হৃদয় বিদারক নৃশংস হত্যাকাণ্ডের বর্ণনা শুনতে হলো আমাকে। এমনিতেই আমার হার্ট বড়ই দুর্বল। ডাক্তার সব রকমের উত্তেজনা থেকে আমাকে বিরত থাকতে বলেছেন, কিন্তু মিসেস সুহানার এই কাহিনী আমার বুকে অশ্রুর বন্যা বইয়ে দিয়েছে। আমি তো সামান্য মানুষ। আজকের এই কাহিনী শুনলে কঠিন পাথরও বুঝি গলে পানি হয়ে যাবে। মহামান্য আদালত, আমার স্ত্রীর একটি ছোট্ট ঘটনা দিয়ে আমি শুরু করতে চাই। আমার স্ত্রী একটা কুকুরের বাচ্চাকে বড় আদর করে পালতো। একদিন সকালে ঘুম থেকে উঠে দেখি সেই কুকুরটি মরে গেছে। একটা সামান্য কুত্তার বাচ্চাকে জড়িয়ে সেদিন আমার স্ত্রী সে কি কান্না, চোখে না দেখলে বিশ্বাস করা যায় না। একটা কুত্তার বাচ্চার মৃত্যুতে শোকে দুঃখে পাথর হয়ে গেল আমার স্ত্রী। কাঁদতে কাঁদতে সে পাগল হয়ে গেল। একটা কুত্তার বাচ্চার জন্যে আমার অভাগিনী প্রাণ প্রিয় স্ত্রী পাগল হয়ে হিমায়তপুরের পাগলা গারদে ধুকে ধুকে মরছে। সামান্য একটা কুকুরের শোকে আমার স্ত্রীর যদি অবস্থা হয়, তাহলে এক ভাইয়ের মৃত্যুতে, তাও নিজের কোলে, এক বোনের কি অবস্থা হতে পারে? আপনারা সবাই একবার চিন্তা করে দেখুন, আপনারাও ভেবে দেখুন। মিসেস সোহানা, আপনি কাঁদুন। এখন আপনার কান্না ছাড়া কি বা করার আছে?
আর এ সময় কান্না স্বাস্থ্যের জন্য বড়ই উপকারী। মিসেস সোহানা, আপনি ফারদার কান্নার আগে আমি আপনাকে কয়েকটা প্রশ্ন করতে চাই, আশা করি উত্তর দেবেন। আপনি আমার মক্কেল নাসির শেঠকে অভিযুক্ত করেছেন সে আপনার ভাইকে খুন করেছে। আমি নিজের চোখে দেখেছি। আপনি শুধু দয়া করে বলুন, ঘড়িতে ঠিক তখন কটা বেজেছিল? কোন খুনি যখন খোলা বন্দুক হাতে কারো ঘরে প্রবেশ করে তখন ঘড়িতে কটা বাজে সেটা দেখার সময় থাকে না উকিল সাহেব। সত্যি কথা, নির্ভেজাল সত্যি কথা। কিন্তু তবু এই আদালতের সামনে আপনাকে তো একটা সময় বলতেই হবে। আপনি নিজেও একজন উকিল মানুষ, বুদ্ধিমতী মহিলা। রাত তখন 8টা থেকে 8:30 হবে। 8টা না 8:30? একটা বলুন। মিনিট সেকেন্ড দেখার মতো মানসিকতা তখন আমার ছিল না। আচ্ছা ঠিক আছে, তাহলে আমরা ধরে নিচ্ছি 8টা থেকে 8:30টার মধ্যে খুনি আপনার ভাইকে খুন করেছে। জি। মহামান্য আদালত অনুমতি দিলে আমি ইন্সপেক্টর ইমরানকে কিছু প্রশ্ন করতে চাই। প্রসিড অন। যাহা বলিব সত্য বলিব, সত্য বই মিথ্যা বলিব না। ইন্সপেক্টর ইমরান, আল্লাহর কিতাব ধরে প্রতিজ্ঞা, এটা আদালতের নিয়ম, তাই মানতে হলো। নয়তো এই প্রতিজ্ঞা আপনার করার কোনোই প্রয়োজন ছিল না বা নেই। কারণ সারা পুলিশ ডিপার্টমেন্ট জানে আপনি সত্যি ছাড়া মিথ্যে বলেন না। তাই একজন আদর্শ অফিসার হিসাবে পুরো ডিপার্টমেন্ট আপনাকে নিয়ে গর্ব করে থাকে। আপনি কাজের কথা বলুন। আচ্ছা 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 ইন্সপেক্টর, হত্যাকাণ্ডের দিন 8টা থেকে 8:30 এই সময় আপনি কোথায় ছিলেন? থানায় ব্যস্ত ছিলাম। এই হত্যাকাণ্ডের খবর আপনি কখন পান? 8:30টার সময় টেলিফোনে। তারপর আপনি কি করলেন? আমি নাসির শেঠকে খোঁজ করতে তার বাসায় যাই। তারপর শুনলাম তার হার্ট অ্যাটাক করেছে, সে কমপ্যাক্ট ক্লিনিকে ভর্তি হয়েছে। ক্লিনিকে গিয়ে আপনি আমার মক্কেলকে বিছানায় দেখতে পান। উনি তখন ইন্টেনসিভ কেয়ারে ছিল, ওনার মুখে তখন অক্সিজেন দেওয়া ছিল। জি। অ্যাটেন্ডেন্ট আপনাকে কি জানালো? জানালো উনি 2 ঘন্টা আগে ভর্তি হয়েছেন। অর্থাৎ উনি সন্ধে 6:30 থেকে হাসপাতালে শুয়েছিলেন। জি। কিন্তু আপনার স্ত্রী বলছে তার ভাইকে রাত 8টায় হত্যা করা হয়েছে। এতে প্রমাণিত হয় আপনি মিথ্যে বলছেন, নয়তো আপনার স্ত্রী মিথ্যে বলছে। আমার স্ত্রী মিথ্যে বলছে কিনা এ আমি বলতে পারবো না। ও, আপনি মিথ্যে বলছেন এও স্বীকার করবেন না, আর আপনার স্ত্রী মিথ্যে বলছে এও আপনি বলবেন না। আপনাদের স্বামী স্ত্রীর মোহাব্বতের পাল্লায় পড়ে আমাদের তো মাথা খারাপ করবেন দেখছি। আমি মিথ্যা বলি না। তাহলে কি আমি মিথ্যা কথা বলছি? আমি একজন আইনজীবী, আমার চোখের সামনে আমার ভাই খুন হলো আর আমি মিথ্যা বলছি? মিথ্যাবাদী। ওকে সরিয়ে নেওয়া হোক। আমি মিথ্যা বলছি, সব মিথ্যা বলছি জজ সাহেব, সব মিথ্যা বলছি, সব মিথ্যা বলছি, সব মিথ্যা বলছি, সব মিথ্যা। সমস্ত সাক্ষী প্রমাণের ভিত্তিতে আদালত এই সিদ্ধান্তে উপনীত হচ্ছে যে এই হত্যাকাণ্ডের সাথে জনাব নাসির শেঠ জড়িত নন। আদালত তাকে বেকসুর খালাসের হুকুম দিচ্ছে। তোমার চোখের সামনে একটি খুনি বেকসুর খালাস হয়ে গেল, তুমি একটিবার প্রতিবাদ পর্যন্ত করলে না। আদালত চায় প্রমাণ। প্রথমে আমাকে জোগাড় করতে হবে সেই প্রমাণ। প্রমাণ? নাসিরা সব প্রমাণ মুছে দিয়েছে ইমরান। পুলিশ কোনো দিন আমার ভাইয়ের হত্যাকারী কে প্রমাণ করতে পারবে না। হায় হায়। নাও, তুমিও নাও। থ্যাংক ইউ।
এই থানায় মিথ্যা বোমা গল্প সাজিয়ে আমাকে বাড়ি থেকে বের করে এনে ফোনটাকে তুলে রেখে আপনি নাসির শেরের কাছ থেকে কত টাকা খেয়েছেন মিস্টার একরামুল্লাহ? ইউ আর আন্ডার Inspector, shout! সব সময় মন খারাপ করে থেকো না তো। আজ ডিআইজি সাহেবের বাসায় পার্টি আছে, চলো তাড়াতাড়ি তৈরি হয়ে নাও। আজ আমার যেতে ইচ্ছে করছে না, তুমি যাও। যান দুলা ভাই, আপনি তৈরি হয়ে নিন, আজ আপু যাবে। যান দুলা ভাই, যান। আপু, আজ দাওয়াটা খুব দরকার, শুনুন। এসো। জি, তোমরা এসছো, আমি খুব খুশি হয়েছি। আজ কিন্তু তোমাকে একটা গান শোনাতেই হবে। এসো। শেষে ভোর হবে, উঠবে সূর্য আবার। সকালের সূর্যটা দেখবার ভাগ্য চিরদিন হয় না সবার। রাতের শেষে ভোর হবে, উঠবে সূর্য আবার। সকালের সূর্যটা দেখবার ভাগ্য চিরদিন হয় না সবার। কেউ কাঁদে, কেউ হাসে, এরই নাম তো জীবন।
হাসে এরই নাম তো জীবন। সব কলি ফুল হয়ে ওঠে না পৃথিবীতে, কিছু ফুল অনাদরে ফুটতে না ফুটতে ঝরে যায় এই মাটিতে। সব কলি ফুল হয়ে ওঠে না পৃথিবীতে, কিছু ফুল অনাদরে ফুটতে না ফুটতে ঝরে যায় এই মাটিতে। কেউ কাঁদে কেউ হাসে তেরি নাম তো জীবন। কেউ ডোবে কেউ ভাসে তেরি নাম তো জীবন। জীবনের মানেটা বুঝতে না বুঝতে জীবনের হয় যে মরণ। জীবনের হয় যে মরণ। কেউ কাঁদে কেউ হাসে এরই নাম তো জীবন। কেউ ডোবে কেউ ভাসে তেরি নাম তো জীবন। স্যার, ইমরান সাহেবের স্ত্রী এইমাত্র থানা লকআপে ইকরামুল্লাহ সাহেবকে খুন করেছে। সুহানা? জি। ওসি ইকরামুল্লাহকে তুমি খুন করেছো? প্রশ্নটা কি এক স্বামী তার স্ত্রীকে করছে, না এক পুলিশ অফিসার? দুটোতে কি যায় আসে? আসে। যদি একজন পুলিশ অফিসার হও তাহলে সবাই জানবে আমি ইকরামুল্লাহকে খুন করিনি এবং তার কোনো প্রমাণও নেই। আর যদি একজন স্বামী হিসাবে জানতে চাও তাহলে আমি মিথ্যা বলতে পারবো না। সোহানা, আইনের সেবক হয়ে আইনকে নিজের হাতে তুলে নিতে তোমার বুক একটু কাঁপলো না? আমার চোখের সামনে, বাসন্তীর চোখের সামনে যখন নাসির শেখ নিজ হাতে আমার ভাইকে হত্যা করলো, তখন কোথায় ছিল তোমার নীতি, আদর্শ আর দায়িত্বের বুলি? পারবে তুমি প্রমাণ করতে সত্যিকার হত্যাকারী কে? আমি ইকরামুল্লাহকে অ্যারেস্ট করেছি। ওর স্টেটমেন্টে সত্যিকার খুনিকে ধরার আয়োজন করেছিলাম। ভুল ইমরান, ভুল। আগামীকালই অর্ডার আসতো ইকরামুল্লাহকে সসম্মানে মুক্তি দেয়া হোক। কোনো দিন তুমি জনের হত্যাকারী কে প্রমাণ করতে পারবে না, কোনো দিন না। কিন্তু জেনে শুনে আমি একজন হত্যাকারীর সাথে বসবাস করব কি করে? রাইট, রাইট ইউ আর। তোমার স্ত্রী একজন খুনি, আসামি, এটা জেনেও তোমার মতো একজন বিবেকবান পুলিশ অফিসার কিভাবে তার সাথে একই ছাদের নিচে বসবাস করবে? বাহ, চমৎকার। কি সুন্দরভাবে তুমি এত কঠিন সিদ্ধান্তটা এত সহজে বলতে পারলে। বেশ, তবে তাই হোক। সত্যি সোহানা, এখন থেকে আমাদের দুজনের পথ আলাদা হয়ে গেল। আমার ভাইয়ের হত্যাকাণ্ডের সাথে জড়িত সমাজের বুকে কুচক্রীর খুনির মাঝ থেকে ইকরামুল্লাহকে খুন করে প্রতিশোধ নিয়েছি। আমার নেক্সট টার্গেট শামসুজ্জামান। হ্যালো, আমি বিখ্যাত ক্রিমিনাল লয়ার শামসুজ্জামান বলছি।
মহামান্য আদালত, আজ পর্যন্ত আমি কোনো কেসে হারিনি। সত্যকে মিথ্যা আর মিথ্যাকে সত্য বানানোই আমার কাজ। কিন্তু এ অন্যায় আর তোকে করতে দেয়া হবে না শয়তান। জি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনি কে বলছেন খালাম্মা? তোর মৃত্যুদূত যে ইকরামুল্লাহকে খুন করেছে, এবার হিসেবের খাতায় তোর পালা। জি আম্মা হুজুর, মহামান্য আদালত, আমি সামান্য উকিল। আপনাদের বড় বড় কারবারে আমার মতো একজন তেলেপোকাকে মেরে খামোকা হাত নষ্ট করবেন কেন? মৃত্যুর জন্য তৈরি হ শয়তান। এই সুন্দর ভুবনে আমি মরিতে চাই না, চাই না। ও কেউ না, কেউ না। ও, ইয়ে। মহামান্য আদালত, তোমার সাথে আমি অনেক বেইমানি করেছি, তোমার চোখের সামনে অনেক অন্যায় করিয়াছি। আমাকে তুমি মাফ করে দাও। আমি তওবা করছি, জীবনে আর কোনো অন্যায়কে সমর্থন করিব না, করিব না, করিব না। তোর পাপের ক্ষমা নেই শয়তান। তুমি আমার মা, তুমি আমার বোন, আমাকে মাফ করে দাও মা, আমাকে একটু বাঁচতে দাও মা, মা বাঁচতে দাও মা। আজ 14ই জানুয়ারি, আমাদের ম্যারেজ ডে। এই শাড়িটা দিন তো। এটা প্যাক করে দিন। 14 জানুয়ারি, আজ আমাদের ম্যারেজ ডে। তোমার অমর প্রেমে বুকে আমার, তোমার অমর নামে মুখে আমার, রবে যতদিন এই পৃথিবী
কতবার ফেলেছ চোখের পলক, কতবার নিয়েছ তুমি নিঃশ্বাস। তার চেয়ে বেশি যেন তোমারই নাম নিয়েছি আমার মুখে, করো বিশ্বাস। তোমার অমর প্রেম এ বুকে আমার, তোমার অমর নাম এ মুখে আমার, রবে যতদিন পৃথিবীর রবে, হাজার জনম যেন তোমারই হতে, এই জগতে মোর জন্ম হবে। কত ফুল ফুটেছে ঝরেছে কত, কতবার উঠেছে চন্দ্র তারা। তার চেয়ে আরো বেশি আমি যেন হয়েছি তোমার প্রেমে পাগল পারা। তোমার অমর প্রেম এ বুকে আমার, তোমার অমর নাম এ মুখে আমার, রবে যতদিন পৃথিবী রবে, হাজার জনম যেন তোমারই হতে, এই জগতে মোর জন্ম হবে। কি হলো, উঠেছ? কি হলো, ওঠো, তোমার দেরি হয়ে যাচ্ছে তো। এই এই ওঠো, নাস্তা খেতে চলো। Johanna, you are under arrest. কেন? থানা গেলেই সব জানতে পারবে। তোমার সব হত্যাকাণ্ডের প্রমাণ, তোমার লেখা সেই ডায়েরি এখন আমার কাছে। সেই ডায়েরি স্যার, যার মধ্যে সে নিজেই সমস্ত হত্যাকাণ্ডের কথা লিখে রেখেছে। স্যার দেখি।
তোমার কি মাথা খারাপ হয়েছে ইমরান? এটাতে কিছুই লেখা নেই, এটা ফ্রেশ ডায়েরি। নাও। আপু, দুলাভাই যখন আসে তখনই আমার সন্দেহ হয়েছিল। সকালে জানালা দিয়ে দেখি দুলাভাই ডায়েরিটা রেখে যখন নাস্তা খেতে গেল, অমনি আমি ডায়েরিটা পাল্টে দিলাম। ও বাসন্তী! হ্যালো, পুলিশ স্টেশন। ওই উকিল বেটির ঝামেলা শেষ হয়েছে তো? হেভি প্রবলেম দিল মিয়াটা। না বস, শুনলাম বেটি জানে বেঁচে গেছে, হাসপাতালে আছে। হেভি পুলিশ সিকিউরিটি দেওয়া হয়েছে বস। আবার প্রবলেম। নাসির শেঠ, প্রবলেম, হেভি প্রবলেম। ওকে সহজ মনে করো না। যে থানায় ঢুকে পুলিশ মারতে পারে, যে শামসুর মতো চালাক উকিলকে খতম করতে পারে, ও পারে না এমন কোনো কাজ আমি বিশ্বাস করি না। ওকে বাঁচিয়ে রাখলে প্রবলেম আছে নাসির। আজ রাতেই আপনার সম্বর্ধনার আয়োজন করা হয়েছে। আচ্ছা আচ্ছা, অভিনয় স্যার, থানা থেকে আপনাকে প্রোটেকশন দেওয়া হয়েছে। পুলিশ দেবে প্রোটেকশন? প্রোটেকশন পরে আগে ডিউটি। তাই তো, ঠিক আছে, আপনাদের ডিউটি আপনারা করেন, আমাকে ডিস্টার্ব করবেন না। যান। যত সব প্রবলেম। গোলাম হোসেন, বিকেলের আগেই সোহানাকে বাথরুমে যাব। আসুন। ঠিক আছে।
ওয়ার্ড নম্বর 3 কোন দিকে? এইদিকে। থ্যাংক ইউ। মাই গড, আপনি বাইরে অপেক্ষা করুন। আমার নামও বাসন্তী। ঠিক মতো চাকু চালাইছো তো? আরে বাপু কনফার্ম তো? কোনো প্রবলেম হবে না তো? যাক, একটা হেভি প্রবলেম গেল। Zoom, 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 zoom. Hey, 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 ha, ha. Zoom, 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 zoom.
Heavy problem. হাবিলদার, তালা থেকে লাশ মর্গে পাঠানোর ব্যবস্থা করুন। এটা কি করে সম্ভব? খুব সাবধান, কড়া গার্ডে রাখবে। জি স্যার, সমস্ত হাসপাতালে কড়া সিকিউরিটি দেওয়া হয়েছে। থ্যাংক ইউ। আমি জানি তুমি কেন এসেছো, কোনো লাভ নেই। তুমি কি বলছো ইমরান? আমি তো কিছুই বুঝতে পারছি না। সোহানাই যে খুন করেছে তা তুমি প্রমাণ করতে পারবে? জি স্যার, আপনি আমাকে অনুমতি দিলে আমি সোহানাকে অ্যারেস্ট করে এই সব খুনের প্রমাণ করব। অলরাইট, অ্যারেস্ট হার। মহামান্য আদালত, মিসেস সোহানার বিরুদ্ধে আদালতে চারটি হত্যা মামলা দায়ের করা হয়েছে। প্রথম হত্যাকাণ্ডটি হয়েছে ওসি একরামুল্লাহ যে থানা কাস্টডিতে খুন হয়েছে। তখন আমার মক্কেল ডিআইজি সাহেবের বাসায় এক পার্টিতে অনেক লোকের সামনে গান গাইছিলেন। দ্বিতীয় হত্যাকাণ্ডটি হচ্ছে উকিল শামসুজ্জামান মানে আমি নিজেই। বুঝতেই পাচ্ছেন আমি মৃত্যুবরণ করিনি, কারণ একজন মৃত ব্যক্তি আদালতে দাঁড়িয়ে মামলা পরিচালনা করতে পারে এটা সভ্য সমাজে কেউ বিশ্বাস করতে পারে না। আর হাসপাতালে কড়া পুলিশ পাহারায় একজন অসুস্থ মহিলা নাচ গান করে দুজনকে হত্যা করেছে। এটা রূপকথার কাহিনী তো একটু বেশি মনে হবে। মহামান্য আদালত, সারা জীবন আমি খারাপ মানুষের হয়ে অনেক মামলা পরিচালনা করেছি। আজ একজন ভালো মানুষের হয়ে কথা বলতে পেরে আমি নিজেকে ধন্য মনে করছি। আসলে মিসেস সোহানা আমার অন্ধ চোখের পর্দা খুলে দিয়েছেন। সেই দিন তার হাতে মৃত্যু হয়েছিল আমার সমস্ত অপকর্মের, আর জন্ম হয়েছিল এই নতুন শামসুজ্জামানের। মহামান্য আদালত, যে মামলার কোনো ভিত্তি নেই সেই মামলা শুধু শুধু পরিচালনা করে সময় নষ্ট করার মতো সময় আদালতের নেই। দেশ ও জাতি আদালতের কাছে অনেক গুরুত্বপূর্ণ সিদ্ধান্তের জন্য অপেক্ষা করছে। অতএব মহামান্য আদালতের কাছে আমার অনুরোধ, এই কেসের এখানে সমাপ্তি ঘটানো হোক। And that's all, Your Honor. That's all. সমস্ত সাক্ষী প্রমাণের ভিত্তিতে আদালত এই সিদ্ধান্তে উপনীত হচ্ছে যে আসামি সোহানা সম্পূর্ণ নির্দোষ। না ইওর অনার, আজ সমস্ত সাক্ষী প্রমাণের ভিত্তিতে আমি আদালতে নির্দোষ প্রমাণিত হলেও আমার বিবেকের আদালতে আমি নির্দোষ নই। ইওর অনার, আমি সারা জীবন ঘৃণ্য অপরাধীদের বিরুদ্ধে এই আদালতে সংগ্রাম করে গেছি, কিন্তু আজ বিজ্ঞ আইনজ্ঞ শামসুজ্জামান যেমন আমাকে এই আদালতে নির্দোষ প্রমাণিত করেছেন, তেমনি আইনের ফাঁক দিয়ে বারবার সমাজের সমস্ত খুনি অপরাধী সন্ত্রাসীরা বেরিয়ে গেছে। আমি কিছুই করতে পারিনি। ইওর অনার, আজও দেশে সনাতনী আইনের ফাঁক দিয়ে সমাজের সত্যিকারের অপরাধীরা বেরিয়ে যাচ্ছে, আইনের চোখকে ফাঁকি দিয়ে দাপটের সাথে সমাজে বিচরণ করছে। এই অবস্থার পরিবর্তন হওয়া দরকার। দেশ জাতি আজ মহামান্য আদালতের কাছে এ পরিবর্তন প্রত্যাশা করে। ইওর অনার, আজ দেশের সন্ত্রাসীদের দাপটের মূল কারণ ওই আইনের ফাঁক। আদালত চায় সাক্ষী, অথচ এই আদালতের সামনে প্রতিদিন শত শত পেশাদার সাক্ষী আপনাদের চোখের সামনে বিচরণ করছে। একবেলা এক মুঠো ভাতের জন্য তারা সত্যকে মিথ্যা আর মিথ্যাকে সত্য বলে আদালতে হলফ করে বলতে পারে, ইওর অনার, আমি খুন করেছি সত্যি, কিন্তু কোনো মানুষকে আমি খুন করিনি।
আমি হত্যা করেছি মানুষ নামে কিছু পশুদের, যারা অর্থ, আভিজাত্য আর ক্ষমতার জোরে বারবার আইনকে লাথি মেরেছে, অন্যায় করেও সদর্পে সমাজে বিচরণ করছে। যে কাজ আইনের হাতে হবার কথা ছিল, আমি বাধ্য হয়ে সে কাজ করেছি, ইওর অনার। এ কারণে আইন আমাকে যে শাস্তি দেবে, আমি তা মাথা পেতে নেব। আদালত মিসেস সোহানার প্রস্তাব অত্যন্ত গুরুত্বপূর্ণভাবে গ্রহণ করছে এবং দেশের সর্বোচ্চ নীতি নির্ধারক জাতীয় সংসদে উপস্থাপনের সিদ্ধান্ত নিচ্ছে। জুরি বোর্ডের সিদ্ধান্ত অনুযায়ী মিসেস সোহানাকে আদালত 5 বছরের বিনাশ্রম কারাদণ্ডে দণ্ডিত করছে। তাকে অভিনন্দন জ্ঞাপন করছে। তোমার জিত হলো সোহানা। না, জিত তোমারই হয়েছে ইমরান। বাসন্তী, তুমি এখানে? আজ থেকে আমি এখানেই থাকবো। জনির দায়িত্ব আজ থেকে আমি পালন করব। কিন্তু জনির স্মৃতি বুকে জড়িয়ে বেঁচে থাকতে চাই চাচা। ওর স্মৃতি যে এতিমদের মাঝে জড়িয়ে আছে। দোয়া করি আল্লাহ তোমার আশা পূরণ করুক।